সহিংসতায় আহত সকলের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। যাত্রাবাড়িতে 2 পুলিশ হত্যায় জামায়াত ছাত্রদলের 6 নেতাকর্মী গ্রেপ্তার। কারফিউ শিথিলের সময় রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। লাইসেন্স প্রদান ও গাড়ি নিবন্ধন সহ বিআরটিএর সব সেবা আপাতত বন্ধ। গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিসে আজ শুরু অলিম্পিক গেমস। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। রাত 9টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। গত কয়েকদিনের সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের সকলের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে। আর এক্ষেত্রে কে কোন দল করে তা বিবেচনায় নেওয়া হবে না। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রেজন ফয়সাল রিপোর্ট। কোটা আন্দোলনের সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজ খবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন, আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এ সময় আবার অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত বিএনপির সন্ত্রাসীরা নজিরবিহীন এই সহিংসতা চালিয়েছে। এই জামায়াত, শিবির, বিএনপি, ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে। প্রধানমন্ত্রী বললেন, এমন সহিংসতা ও মৃত্যু তিনি কখনোই চাননি। এইভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যু ছিল হবে, এটা আমি কখনোই চাই। কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো। সেই 71 সালের কথা মনে পড়ে, 2013-তে 23-এর 28 অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কি বর্বরতা, এ কি জঘন্য, এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই। এ সময় দলমত নির্বিশেষে সহিংসতায় আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন তিনি। আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আন্দোলন প্রত্যাহার না করে কোটা আন্দোলনকারীরা এখনো জঙ্গিদের সুযোগ করে দিচ্ছে বলেও সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন, সেটাই আমার প্রশ্ন। এটাকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা মনে করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের আনাচে কানাচে পালিয়ে থাকা এই নাশকতাকারীদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি। দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী আজ সকালে এই আহ্বান জানান। 60 বছরের ইতিহাসে এমন নৃশংসতা কখনো দেখেনি দক্ষিণ এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি। 1964 সালে সম্প্রচার শুরুর পর 2007 সালে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে মাত্র 3 ঘন্টার জন্য অন্ধকার ছিল এই টিভি চ্যানেলটির পর্দা। তবে এবার কোটা বিরোধী আন্দোলনের নামে নাশকতায় প্রায় 24 ঘন্টার জন্য সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।
শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে দেশের প্রথম টেলিভিশন জাদুঘর, ক্ষতিগ্রস্ত করেছে আর্কাইভের অমূল্য সম্পদ। বিটিভি ভবনের ধ্বংসস্তূপ পরিদর্শনে এসে দেশজুড়ে এমন নৃশংসতার নানা ঘটনার বর্ণনা দিলেন প্রধানমন্ত্রী। আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ। সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। শেখ হাসিনা বলেন, আন্দোলনকারীদের সকল দাবি মেনে নেয়ার পরও তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের উস্কে দেয়া হয়েছে। একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। এক দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপরে 6 দফা, তারপরে 8 দফা, তারপরে আবার 4 দফা। যখনই যেটা চাচ্ছে যেই দিয়ে দিই, তখন আরও একটা দফা। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াকে উদ্দেশ্য করে সরকার প্রধান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রবাসীদের আইন ভাঙতে উস্কানি দিচ্ছে। লন্ডন থেকে নির্দেশ যায়, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। যারা বিটিভি, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে মানুষকে দুর্ভোগে ফেলেছে, তাদের শাস্তির আওতায় আনার কথা আবারও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭১-এর পাক হায়না কিংবা তাদের এ দেশীয় দোসর অথবা ৭৫-এর খুনিচক্র, এ পর্যন্ত কেউই রাষ্ট্রীয় গণমাধ্যমে এইভাবে নৃশংসতা চালায়নি। তাই বিটিভি ভবন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন, এই দুর্বৃত্তরা কোন দেশের নাগরিক, তারা কতটা নৃশংস? একই সঙ্গে সারা দেশের আনাচে কানাচে থেকে এই দুর্বৃত্তদের খুঁজে বের করার জন্য দেশবাসীর সহায়তা চান তিনি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, বিটিভি ভবন, রামপুরা, ঢাকা। কোটা সংস্কারের নামে সহিংসতা সহ প্রতিটি হত্যাকাণ্ডের দায় বিএনপি জামায়াতের। এর বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে যেভাবে হত্যাকাণ্ড, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, সিসিটিভিতে তাদের আচরণ দেখে পরিষ্কার বোঝা যায় তারা সাধারণ শিক্ষার্থী নয়, বিএনপি জামায়াতের ক্যাডার। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, থলের বেড়াল বের হতে শুরু করেছে, দেশি বিদেশি সব কুচক্রী মহলের চেষ্টা ব্যর্থ হবে বলেও জানান তিনি। ধ্বংসযজ্ঞ থামানো সম্ভব, হত্যা, ধ্বংস, অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি জামাত এবং তাদের দোসরদের। শিক্ষার্থীদের আন্দোলন ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, সে আন্দোলনকে উস্কে দিয়ে দেশ বিরোধী অপশক্তি বিএনপি জামাত সেটাকে সর্বত্র ছড়িয়ে দিয়েছে। যাত্রাবাড়িতে 2 পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জামায়াত ও ছাত্রদলের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায়ও একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 19 জুলাই যাত্রাবাড়িতে 2 পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এরপর সেই লাশ আটকে রাখে তারা। একদিন পর সেই 2 লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 6 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 6 জনই ছাত্রদল এবং জামায়াতের নেতাকর্মী বলে দাবি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে সরকারকে বেকায়দায় ফেলাই ছিল মূল উদ্দেশ্য। একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র, তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা বুঝছি এখন তারা কোন বাড়িতে আছে। যে বাড়িতে থাকবে সেখানে তাদের ধরে নিয়ে আসবো আমরা।
এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে মারধর, যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার সাইনবোর্ড এলাকায় খবর সংগ্রহ ও ছবি তোলার সময় সেখানে আন্দোলনরত কয়েকজন বিএনপি নেতা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। পরে আরেক বিএনপি নেতা স্থানীয় কাউন্সিলর তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠান। শহীদুল ইসলাম টিটু সভাপতি ফতুল্লাহ থানা বিএনপি, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কথা মতো আরও আমরা দুজনের নাম পাই। একজন হচ্ছে ইকবাল, আরেকজন হচ্ছে মামুন মাহমুদ, তাদেরও আমরা গ্রেপ্তার করব। অন্যদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 জঙ্গির মধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়ুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। রাজধানী থেকে আন্তজেলা বাস চলাচল শুরু হয়েছে। কারফিউ শিথিলের সময়ে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে বাস, তবে ট্রেন চলাচল শুরু হয়নি। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে টানা কয়েকদিন বন্ধ রাখা হয় আন্তজেলা বাস চলাচল। এতে রাজধানীর সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক। রাজধানীতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় আন্তজেলা বাস চলাচল শুরু হয়েছে। আজকে 6:30 থেকে অপারেট করতে পেরেছি এবং স্বাভাবিক নিয়মে গাড়ি ছেড়েছি। এখনো গাড়ি দেখতে পাচ্ছেন যাচ্ছে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত গাড়ি চলবে, এরপরে গাড়ি বন্ধ। এরপরে যদি কোনো শ্রমিকরা গাড়ি নিয়ে বের হয়, ড্রাইভারিস্টটা বড় নিজ দায়িত্বে, এর যদি ক্ষতি হয় কোনো মালিক পক্ষে কোনো দায়ী হবে না। চেনারূপে ফিরতে শুরু করেছে গাবতলী বাস টার্মিনালও, তবে যাত্রী কম থাকায় এখান থেকে গাড়ি ছেড়েছে কম। আগের মতো এই শিডিউল যেভাবে শিডিউল ছিল ওইভাবে শিডিউলেই যেতে আছে। আমরা বিকাল 4টা-5টা পর্যন্ত যেসব গাড়ি আসে ওই পর্যন্ত ছাড়ছি, এরপরে আর ছাড়া হচ্ছে না। সহিংসতার কারণে যারা রাজধানীতে আটকা পড়েছিলেন তারাও ফিরতে শুরু করেছেন। যেহেতু দূরপাল্লার বাস চলা শুরু হয়েছে গতকাল থেকে, তো এই জন্য এখন আমি ঢাকা ছাড়ছি। আগে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভয়ের কারণে যাইতে পারি নাই। সেনাবাহিনী নামার পরে দেশ সুষ্ঠু আছে, তো আগের আতঙ্কটা এখন নাই। এদিকে 8 দিন ট্রেন পরিচালনা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সীমিত আকারে কম দূরত্বের মধ্যে কয়েকটি ট্রেন চলাচলের কথা ছিল রেলের, কিন্তু তা চালু হয়নি শুক্রবারেও। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। বিআরটি এর সব কার্যক্রম আপাতত বন্ধ। কোটা আন্দোলন ঘিরে চলা নাশকতায় অবকাঠামোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সার্ভারও, যার কারণে গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সহ বিআরটি এর দেয়া 19টি সেবার কোনোটি আপাতত দেয়া যাচ্ছে না। কবে নাগাদ এটি চালু হবে সেটাও নিশ্চিত নয়। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। 19 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী চলা নাশকতায় বাদ পড়েনি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান বিআরটিএ। বিআরটিএ মিরপুর সার্কেল অফিসে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার বা ভিআইসির যন্ত্রপাতি নির্বিচারে ভাঙচুর চালায় নাশকতাকারীরা। জ্বালিয়ে দেয় গাড়ি, যন্ত্রপাতি ও সার্ভার কেবল। হয়েছে লুটপাটও। সাধারণ মানুষের পরিশ্রমের টাকায় সাধারণকেই সুবিধা দিতে বানানো এই স্থাপনা যেন মুহূর্তেই চুরমার হয়ে যায়। হামলার ক্ষতচিহ্ন এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে অফিস জুড়েই। ভেস্তে গেছে গাড়ির অত্যাধুনিক ফিটনেস কার্যক্রম। কবে বিআরটি এর কার্যক্রম শুরু হবে, কবে আমরা কাগজপত্র নবায়ন করব, এটাই আর কি আমাদের একটা চিন্তার বিষয়। বিআরটি বন্ধ, এখন কি করণীয় আমি জানি না। এই যে বললো ওইখানে নোটিশ টাঙানো আছে। কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ছিল, কবে নাগাদ সেবা মিলবে বিআরটিএ থেকে? দুর্বৃত্তদের হামলায় আমাদের মূল সার্ভার ক্ষতিগ্রস্ত হয় এবং মিরপুরের যে ভিআইসি সেটা সম্পূর্ণ ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। এতে আমাদের সমগ্র বাংলাদেশে বিআরটি রিলেটেড সেবা বন্ধ হয়ে গেছে। গত 16 জুলাই পর্যন্ত যাদের স্লিপের মেয়াদ ছিল তারা আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তাদের এটা বলবৎ থাকবে। ভিআইসি ছাড়া অন্যান্য কার্যক্রম আমরা আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে পারবো। বিআরটিএ মিরপুর অফিসে হামলার ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় চলছে বিভাগীয় তদন্ত। 5 সদস্যের কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেবে সংস্থাটি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। গ্রেটেস্ট শো অন আর্থ
এই গ্রহের সবচেয়ে বড় কোনো আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে সেন নদীর তীরে। মহাযজ্ঞের উদ্বোধন ঘিরে মহা আয়োজনই বটে। প্যারিস অলিম্পিকের মূল থিম গেমস ওয়াইড ওপেন, আর এটি সামনে রেখেই অনেক নতুনত্বে বিশ্বের সেরা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। শিন নদীর তীরে মহা আয়োজন, বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে শিন নদীও সেজেছে নতুনভাবে। 6 থেকে 7,000 অ্যাথলেট আইফেল টাওয়ারের পাশের অস্টারলিটস সেতু থেকে নৌকা ও বার্জে করে শিন নদীর 6 কিলোমিটার পাড়ি দেবেন। বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন প্রায় 5 লাখের বেশি দর্শক। টিকিট ছাড়াও আশেপাশের ভবনের বারান্দা থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে এই অনুষ্ঠান। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জোলির পরিকল্পনায়। এএফপি জানিয়েছে পুরো অনুষ্ঠানটিকে 12টি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে মোট 3,000 নৃত্য ও সঙ্গীত শিল্পী এবং বিনোদন কর্মী অংশ নেবেন। বাংলাদেশ সময় রাত 11:30টা থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান, চলবে 4 ঘন্টা। দিনের আলোয় আয়োজন শুরু হলেও অনুষ্ঠানের শেষ অংশ ফ্রান্সের গোধূলি বেলায়। প্যারিসের অপরূপ সূর্যাস্তের মুহূর্তও প্রাণ ভরে উপভোগ করতে পারবেন দর্শকরা। প্যারেডের পাশাপাশি সঙ্গীতা অনুষ্ঠানে আকর্ষণের কমতি নেই, তবে বিতর্কও স্পর্শ করেছে একটু। ডানপন্থী রাজনীতিবিদদের আপত্তির পরও প্রখ্যাত ফরাসি সঙ্গীতশিল্পী আয়া নাকামুরার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে নাখোশ অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ হতে পারে শিন নদীতে সাবমেরিন ভেসে ওঠা। অলিম্পিক ভিলেজে করোনার হানা উদ্বেগ বাড়ালেও উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বদ্ধপরিকর আয়োজকেরা। দর্শকদের নিরাপত্তায় নিয়োজিত থাকছে প্রায় 45,000 নিরাপত্তা কর্মী। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে যারা সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছে তাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে নাগরিক সমাজ। শুক্রবার সন্ধ্যায় নাগরিক সমাজের 179 সদস্যের পক্ষে KH মাসুদ সিদ্দিকী স্বাক্ষরিত এই বিবৃতিটি দেয়া হয়। বিবৃতিতে স্বার্থান্বেষী মহলের ধ্বংসাত্মক কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা ও আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে, জনজীবন বিপন্ন হয়েছে। গেল বছরের 28 অক্টোবর রাজধানীতে যে তাণ্ডব চালানো হয়েছিল তারই পুনরাবৃত্তি যেন এবারের সহিংসতার সংঘাত। এর পেছনে দায়ীদের বিচারের আওতায় আনার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সেই সঙ্গে দেশবাসীকে ধ্বংস ও নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানানো হয়। পানিতে ডুবে দেশের 3 জেলায় শিশুসহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নামে 3 বন্ধু অর্ণব চৌধুরী, এডিসন সাহা ও শিবম দাস। এক পর্যায়ে অর্ণব ও এডিসন ডুবে গেলে তাদের বাঁচাতে গিয়ে অপর বন্ধু শিবমও ডুবে যায়। তাদের উদ্ধার করে স্থানীয়রা রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক অর্ণব ও এডিসনকে মৃত ঘোষণা করেন। হতাহতরা 3 জনই 10ম শ্রেণীর শিক্ষার্থী। একই দিন সকালে পিরোজপুরের কুমিরমারা আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে মৃত্যু হয় 4 বছরের 2 শিশু তাইয়েবা ও জান্নাতুলের। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সকালে সাইদের পরিবারের হাতে 7.5 লাখ টাকার চেক তুলে দেন প্রতিনিধি দল। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ উপস্থিত ছিলেন। গত 16 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ।
রাজধানীর কাওরান বাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনার শিকার হন তিনি। পরে আহত অবস্থায় দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় তাকে। ঘটনায় সিএনজি অটোরিকশা জব্দ করার পাশাপাশি আটক করা হয়েছে চালককে। ফার্মগেট থেকে কাওরান বাজারের দিকে যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় নিত্যপণ্যের সরবরাহ বেড়েছে। এতে করে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। তবে চলমান পরিস্থিতি উচ্চ মূল্যস্ফীতি তথা অর্থনীতিতে নতুন করে সংকট তৈরি করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরাফাত ইসলাম শুভ রিপোর্ট। গত কয়েকদিনের সহিংস ঘটনায় দেশের নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। ফলে রাজধানীর বাজারে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। কারফিউর পর পরিস্থিতির উন্নতি হয়। রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কিছুটা কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ার কারণে মাছের বাজার দাম কমতেছে আস্তে আস্তে। এখন কারফিউ মোটামুটি শিথিল আছে, এই জন্য মুরগির দাম অনেক কম। এখন আমার গাড়িতে চলতেছে, আলাদা মাল বড় আসতেছে, দাম কম আছে এখন। বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি কমেছে 20 থেকে 30 টাকা। তবে নতুন করে বাড়েনি আলু, পেঁয়াজ সহ মুদি পণ্যের দাম। মাছের ক্ষেত্রেও কেজি প্রতি 50 টাকা থেকে 150 টাকা পর্যন্ত দাম কমেছে। 50 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন মুরগির দাম আর অপরিবর্তিত গরু ও খাসির মাংসের দাম। গেল কয়েকদিনের কারফিউ কিছুটা শিথিল হওয়ায় বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক বেড়েছে। পণ্যের সরবরাহ নিয়ে অভিযোগ না থাকলেও ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে বলছেন ক্রেতারা। যেভাবে পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে আসতেছি সেই হিসেবে পরিমাণটা কমাই দিতে হচ্ছে। আগে দাম বেশি ছিল, তারপরে এই পরিস্থিতির কারণে আরো বেড়ে গেছে, তার মানে কষ্টটা আরো বেড়ে গেছে। দামটা আসলে হয়তো আনতে পারতেছে না, সেই কারণে একটু বেড়েছে, কিন্তু এটা আসলে মনিটরিং করা উচিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক অস্থিরতা এবং পরবর্তীতে জারি হওয়া কারফিউর কারণে পণ্য সরবরাহ ব্যাহত হয়। এর ফলে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি আরো বাড়বে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। সাপ্লাই চেইনের যদি ডিস্টোরশন হয়, ক্ষতি হয়, তাহলে সেটার উপর কিন্তু আমরা জানি যে সেটা মূল্যস্ফীতিকে উস্কে দেয়। অতএব এই মূল্যস্ফীতিকে কিভাবে প্রতিহত করবে সেটা একটা বিষয়। আরেকটা জায়গা হচ্ছে এই অর্থনৈতিক ক্ষতি, সেটা কিন্তু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, রাষ্ট্রীয় ব্যয়ভার কিন্তু রাষ্ট্রের ঘাড়েই চাপবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী সদ্যবিদায়ী 2023-24 অর্থবছরের গড় মূল্যস্ফীতি হয়েছে 9.72%, যা অর্থবছর ওয়ারি হিসাবে অন্তত এক যুগের মধ্যে সর্বোচ্চ। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। পঞ্চগড়ের আটোয়ারিতে মিশ্র ফলের বাগান আর গাছের চারা বিক্রি করে স্বাবলম্বী তরুণ মাসুদ রানা। কৃষি আর পর্যটনকে এক করে নতুন কিছু করার পরিকল্পনা এই উদ্যোক্তার। উপজেলার বলরামপুরে 17 বিঘার বিশাল বাগানে আছে আম, মাল্টা, কমলা, পেয়ারা, আঙুর ছাড়াও চেনা অচেনা নানা ফলের গাছ। তার বাগানে আছে কয়েক লাখ চারা গাছ। আইন বিষয়ে লেখাপড়া করে কর্মজীবন শুরু মাসুদ রানার। তবে সেই পেশা ছেড়ে 6 বছর আগে মাত্র 1 বিঘা জমিতে ফল চাষের শুরু। পুঁজি ছিল 2 লাখ টাকা। এখন কেবল ফল গাছের চারা বিক্রি হয় বছরে 30 লাখ টাকার, আর 1,10,000 টাকা আসে বাগানের ফল থেকে। বাগানে কটেজ, সুইমিং পুল সহ বিভিন্ন সুবিধা রেখে পর্যটন বাণিজ্যের পরিকল্পনা রয়েছে তরুণ এই উদ্যোক্তার। প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে একযোগে নাশকতা চালানো হয়েছে। এতে বহু ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অন্তত 8 লাখ মানুষ। শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এক প্রতিবেদনে বিবিসি জানায় গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও কঠোর মনোভাব নিয়ে কথা বলেন কমলা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর কথা বলেন তিনি। সংশ্লিষ্টরা জানান, বৈঠকে দুজনের মধ্যে গঠনমূলক এবং খোলামেলা আলোচনা হয়েছে। গাজায় হতাহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কমলা বলেন, কিভাবে ইসরায়েল নিজেকে রক্ষা করছে তা গুরুত্বপূর্ণ। ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে আসার একদিন পরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন তিনি। কানাডার ঐতিহাসিক পর্যটন শহর জ্যাসপারে ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। অন্তত 25,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আলবার্টা প্রদেশের জ্যাসপার শহরে দাবানলে আগুনের শিখা 400 ফুট উচ্চতায় ওঠে, যা মিনিটে 15 মিটার বেগে ছড়িয়ে পড়ে। জ্যাসপার শহরের একটি অংশ ভয়াবহ দাবানলে পুড়ে গেছে। আগুনে শহরটির 30 থেকে 50% ভবন দাবানলের আগুনে পুড়ে গেছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অন্তত 4 শতাধিক দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানল নিয়ন্ত্রণে এগিয়ে আসার জন্য মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক দমকল কর্মীদেরও ধন্যবাদ জানান। জ্যাসপার শহরটি আলবার্টা প্রদেশের জ্যাসপার ন্যাশনাল পার্কের মাঝখানে অবস্থিত। এই শহর ও পার্কে বছরে প্রায় 2 মিলিয়নেরও বেশি পর্যটক আসেন। Throughout the province, with more than 50 of these classified as out of control. Full coordination across the provincial government. Ispahani Sports News. সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের 10 উইকেটে উড়িয়ে দিয়ে নভেম্বরের মতো নারী এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয় টাইগ্রেসরা। রেণুকা সিং এর বোলিং তোপে 33 রান তুলতেই হারায় 5 উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। শেষ পর্যন্ত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির 51 বলে 32 রানের সৌজন্যে 8 উইকেটে 80 রানে থামে বাংলাদেশ। শেষ ওভারে কোনো রান না দিয়েই 2 উইকেট নেন ভারতের বাঁহাতি স্পিনার রাধা যাদব। স্বল্প পুঁজি নিয়ে রেকর্ড 7 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো প্রতিরোধই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। স্মৃতি মান্ধানার 55 ও শেফালি ওয়ার্মার অপরাজিত 26 রানে কোনো উইকেট না হারিয়ে 9 ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। ফিফা টায়ার 1 দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামীকাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে ভুটানের বিপক্ষে 2টো প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। লক্ষ্য সাফের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে নিজেদের পরখ করে নেবার। সেই লক্ষ্যে কিছুটা হলেও সফল সাবিনারা, কেননা প্রথম ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে 5-1 গোলে। প্রথম ম্যাচের উড়ন্ত জয়কে পুঁজি করে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি সেরেছে বাংলাদেশের মেয়েরা। ভুটানের বিপক্ষে এখন পর্যন্ত 3 বারের দেখায় 3 জয় পেয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচেও জয় দিয়ে জাতীয় দলের প্রথম ভুটান সফরটা স্মরণীয় করে রাখতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সহিংসতায় আহত সকলের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। যাত্রাবাড়িতে 2 পুলিশ হত্যায় জামায়াত ছাত্রদলের 6 নেতাকর্মী গ্রেপ্তার। কারফিউ শিথিলের সময়ে রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। লাইসেন্স প্রদান ও গাড়ি নিবন্ধন সহ বিআরটি এর সব সেবা আপাতত বন্ধ। গ্রেটেস্ট শো অন আর্থ, প্যারিসে আজ শুরু অলিম্পিক গেমস। বাজারে বেড়েছে পণ্য সরবরাহ, কমছে নিত্য পণ্যের দাম। অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ নাশকতা। এবং বাংলাদেশকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে ভারত। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। এই ছিল নিউজ আওয়ার। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।